আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছো। আমরা বাংলা কবিতা দেখছিলাম, উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা কবিতা দেখছিলাম। সেটারই অংশ হিসেবে আজকে শামসুর রাহমানের ফেব্রুয়ারি 1969 কবিতাটি দেখব। একটা ছবি খেয়াল করো, জাতীয় স্মৃতিসৌধ, এর সাথে বাংলাদেশের ভাঙা গড়া এবং যে অগ্রসরমানতা এটা এর সাথে জড়িত আছে। তো আমরা দেখব এখানে 7টা ফলক রয়েছে, আর এই ফলকগুলো আমাদের জাতির জন্য স্মৃতিবহ। আর বাংলাদেশের এই গতি প্রকৃতি এবং অগ্রসরমানতার সাথে যে কবির লেখা সবচেয়ে বেশি ভালোভাবে উঠে এসেছে তিনি শামসুর রহমান। আজকে আমরা শামসুর রহমানের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব। শামসুর রহমানের ডাকনাম বাচ্চু, তবে তিনি মজলুম আদিব সহ আরও বেশ কয়েকটি শব্দনামে লিখেছেন এবং এই মজলুম আদিব শব্দনামে তিনি তার বিখ্যাত কাব্য বন্দি শিবির থেকে এই কাব্যটি রচনা করেন। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় ফেব্রুয়ারি 1969 কবিতা, লিখেছেন শামসুর রহমান। এই পাঠ শেষে আমরা শামসুর রহমানের জীবনী এবং তার যে সাহিত্যিক আদর্শ সেটা বলতে পারবো, এবং কোন পটভূমিতে 69-এর গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল, কেন সর্বস্তরের জনগণ রুখে দাঁড়িয়েছিল পাকিস্তানি অপশক্তির বিরুদ্ধে, সে বিষয়টা আমরা বলতে পারবো। এবং শোষণ নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেটা আমরা ব্যাখ্যা করতে পারবে আমাদের শিক্ষার্থীরা। বিশেষত দেশাত্মবোধের চেতনায় তাদের মধ্যে জাগ্রত হবে, দেশাত্মবোধের চেতনা তাদের মধ্যে জাগ্রত হবে। তাহলে এবার প্রথমেই কবি পরিচিতি আমরা জেনে নেই। শামসুর রহমান জন্মগ্রহণ করেছেন 1929 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর ঢাকায়। যদিও এটা নিয়ে মতভেদ আছে, কেউ কেউ 23শে অক্টোবর লিখে থাকেন। এখানে একটা কথা মনে রাখবে, এখন আমাদের জন্ম সাধারণত ক্লিনিকে হয়, হাসপাতালে হয়, তবে ওই সময়ে মায়েরা সাধারণত সন্তান জন্মদানের জন্য মায়ের বাড়িতে চলে যেতেন। সেটারই অংশ হিসেবে শামসুর রহমান নানার বাড়িতে জন্মগ্রহণ করেছেন ঢাকায়। তবে তার পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলী গ্রামে। তোমরা নরসিংদী দেখতে পাচ্ছ। তার পিতার নাম মুখলিসুর রহমান আর মাতার নাম আমেনা বেগম। 13 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। বড় পরিবার, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বড় পরিবারের সন্তান, শামসুর রহমানও একই রকম বড় পরিবারের সন্তান। তবে ছোটবেলায় তার বোন মারা যায়, আর এই মৃত্যুর মধ্য দিয়েই তিনি একটা লেখা লেখেন, এক টুকরো কয়লার কাহিনী, শোকগাথা। তার বোনের মৃত্যুর ফলে তার যে বেদনা বিধুর স্মৃতি জাগে, সেটাই তিনি এই গল্পে বা এই গাথায় বা এই রচনায় সেটাকে ধারণ করেছেন বা রূপায়িত করেছেন। তিনি 1945 খ্রিস্টাব্দে এসএসসি বা মাধ্যমিক বা প্রবেশিকা বা এন্ট্রান্স পরীক্ষা উত্তীর্ণ হন। তখন এটাকে এন্ট্রান্স বা প্রবেশিকা বলা হতো। আমরা এখন আরবিতে বলি দাখিল, তখন ওটাকে প্রবেশিকা বলা হতো। আর পরীক্ষার পরে যে 2 মাস 3 মাস সময় থাকে, তখন 3 মাসের মতো থাকতো। ওই সময়গুলোতে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ পাঠ করেন। আর এর মধ্য দিয়েই মূলত শামসুর রহমানের সাহিত্যের প্রতি যে আগ্রহ আছে, তিনি যে পরবর্তীকালে ভালো কিছু করবেন এরকম কিছু ইঙ্গিত পাওয়া যায়। ওই সময়ে গল্পগুচ্ছ পাঠ করা এবং সাহিত্য রচনা করা তার সাহিত্যের প্রতি আগ্রহী প্রকাশ করে। এরপরে 1947 খ্রিস্টাব্দে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হন। এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। অনার্সে ভর্তি হয়েছিলেন সম্মান শ্রেণীতে।
3 বছর পড়ার পরে তবে শেষ পর্যন্ত আর পরীক্ষায় অংশগ্রহণ করেননি, বার্ষিক যেটা ফাইনাল পরীক্ষা যেটা সেটায় অংশগ্রহণ করেননি। পরবর্তীকালে এটাকে পাস কোর্স বলে, ডিগ্রিতে পাস করেন মূলত, এবং মাস্টার্সে ভর্তি হয়েছিলেন, এক বছর অতিবাহিত করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শেষ পরীক্ষাটা আর দেননি। 1949 খ্রিস্টাব্দে তার কবিতা 1949 প্রকাশিত হয়। এটাই প্রথম পত্রিকা প্রকাশ বলা যায়, এটাই প্রথম পত্রিকা প্রকাশ বলা যায় তার কবিতার। এরপরে 1952 খ্রিস্টাব্দে ভাষা আন্দোলন হয়েছে। তোমরা জানো যে ভাষা আন্দোলনের সময় উর্দুর পক্ষে এবং বাংলা ভাষার পক্ষে দুইটা শ্রেণী দাঁড়িয়ে যায়। এক শ্রেণীর লেখক ছিলেন যারা এই বাংলার ভাষা যে উর্দু হওয়া উচিত সেটার পক্ষে লেখালেখি করেছেন, কথা বলেছেন, কবিতা লিখেছেন। তারা হারিয়ে গেছেন এখন, কিন্তু তারা এটা করেছেন। আর শামসুর রহমান ওই সময়েই ভাষা আন্দোলনের পক্ষে কথা বলেছেন, লেখালেখি করেছেন, বা যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন, এ কারণে বেশ সক্রিয়ভাবেই এটা নিয়ে লেখালেখি করেছেন, সচেতনভাবেই করেছেন এটা। 1957 খ্রিস্টাব্দে তিনি দৈনিক মর্নিং নিউজ এ সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। এখানে খেয়াল করো যে একটা প্রশ্ন হয় যে তিনি কর্মজীবনে কি করেছেন। তিনি সাংবাদিকতা করতেন মূলত। আইয়ুব খানের সামরিক শাসন 1958 খ্রিস্টাব্দ আমাদের বর্তমান পাঠের জন্য আইয়ুব খানের নামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইনার অপশাসনের হাত ধরেই বাঙালি প্রতিবাদী হয়ে উঠবে। বাঙালি যত প্রতিবাদী হবে উনি ততই শাসন বাড়িয়ে দেবেন, অপশাসন বাড়িয়ে দেবেন এবং অত্যাচার চালাবেন। আর এর পটভূমিতেই বাঙালি জেগে উঠেছে, যার পটভূমিতে হয়েছে 69 গণ অভ্যুত্থান বা গণজাগরণ। 1960 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। প্রথম গান, প্রথম কবিতা, প্রথম লেখা, মৃত্যু, দ্বিতীয় মৃত্যু। বিশেষণটা খেয়াল করবে, আমি তো মরেই গেছি। আমরা বলি যে আমার আত্মা মরে গেছে, এখন শুধু দৈহিকভাবে মরা বাকি। তোমার কর্মকাণ্ড দেখে আমার বাঁচার স্বাদ আমি হারিয়ে ফেলেছি। শামসুর রহমানের ক্ষেত্রে এরকমই হয়েছিল। ওই কালের অনাচার, অত্যাচার, নিপীড়ন এগুলো দেখে তিনি হয়তো মরে গিয়েছিলেন আত্মিকভাবে। এই জন্য কাব্যের নামকরণ করেছেন প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। এরপরে 1962 খ্রিস্টাব্দে শিক্ষা আন্দোলন হয়। তোমরা জানো যে আদর্শের লোক ক্ষমতায় আসে সাধারণত তার পছন্দের বিষয়গুলো পাঠ্য করা হয়। যে কোনো দলই হোক এটা করার চেষ্টা করে। তিনি যেটা পছন্দ করেন, যে আদর্শকে লালন করেন, সেটা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেন। তো ওই সময়ে পাকিস্তানি ভাবধারার যারা পাকিস্তানি শাসকরা ধর্মীয় আদর্শ সমর্থন করে বা ধর্মীয় চেতনাকে তুলে ধরে, এইরকম বিষয় মানে পাঠ্য বিষয় করতে চেয়েছিল। তো আমাদের পূর্ব বাংলার জনগণ এটার বিরুদ্ধে আন্দোলন করেছে এবং সফল হয়েছিল। একটা বিষয় মনে রেখো, 52 খ্রিস্টাব্দের পর থেকে যতগুলো আন্দোলন হয়েছে সময়ের ব্যবধানে এই আন্দোলনগুলো বেগবান হয়েছে এবং ধীরে ধীরে বেশি মানুষ যুক্ত হয়েছে আন্দোলনের সাথে। 1963 খ্রিস্টাব্দে তার কাব্যগ্রন্থ রৌদ্র করটিতে প্রকাশ পায়। এখানে একটা কথা মনে রাখো, করটি অর্থ মাথার খুলি। মাথার খুলিতে রৌদ্র লেগেছে, তার মানে বাঙালি আর ঘরে নেই, এখন রাজপথে নেমেছে। মূলত আন্দোলন, সমকালীন বাস্তবতা, নগর চেতনা, এই বিষয়গুলো এই কাব্যে ফুটে উঠেছে। বাঙালি রাজপথে নেমেছে, বাঙালি আর ঘরে নেই, এরকম বেশ কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে। এরপরে 1964 খ্রিস্টাব্দে তিনি দৈনিক পাকিস্তান পত্রিকায় যোগদান করেন। তোমরা নাম দেখতে পাচ্ছ যে দৈনিক বাংলা, নাম হয়েছে দৈনিক বাংলা। দৈনিক পাকিস্তান স্বাধীনতার পর এটা হয়ে গেছে দৈনিক বাংলা বা দৈনিক বাংলাদেশ। তো উনি এই পত্রিকায় যোগদান করেছেন। পরবর্তীকালে 77 থেকে 1987 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পত্রিকার সম্পাদক ছিলেন
দৈনিক বাংলা পত্রিকার। 1966 খ্রিস্টাব্দে 6 দফা হয়েছে, তোমরা সবাই জানো। বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন স্বায়ত্ত শাসনের, মূলত এর মধ্য দিয়েই মূলত বাঙালি আরও অধিকার সচেতন হয়ে উঠেছে বঙ্গবন্ধুর প্রচেষ্টায়, এবং বাঙালির জাগরণের মধ্য দিয়ে পাকিস্তানি শাসকেরা নড়ে চড়ে বসেছে। 1967 খ্রিস্টাব্দে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হয়। তোমরা জানো ওই সময়ে বেতারে রবীন্দ্রসঙ্গীত বাজানো হতো, কিন্তু এই সুযোগে 67 খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হয়। তো এই সময়ে হাসান হাফিজুর রহমান সহ বেশ কিছু কবি সাহিত্যিক এটার বিরুদ্ধে লেখালেখি করেছিলেন, এবং তাদের বিরুদ্ধে লেখালেখি করেছেন, বিবৃতি দিয়েছিলেন। তো আমরা দেখব যে শামসুর রহমান তাদের মধ্যে একজন ছিলেন যারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। রবীন্দ্রসঙ্গীত প্রচলনের জন্য তিনি চেষ্টা করে গেছেন। আর এই বাস্তবতাই তিনি প্রকাশ করেন বিধ্বস্ত নীলিমা কাব্যগ্রন্থটি। বিধ্বস্ত শব্দের অর্থ সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংস হয়ে যাওয়া, আকাশের নীল ধ্বংস হয়ে যাওয়া একটা খারাপ অবস্থাকে তুলে ধরেছে। আমাদের যা কিছু সুন্দর, যা কিছু স্বাভাবিকতা, যা কিছু ঐতিহ্য, যা কিছু সাংস্কৃতিক ধারাবাহিকতার অংশ, যা কিছু আমাদের চলমানতার অংশ, সেগুলো মানে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে। পাকিস্তানি অপশাসন, এই বিষয়গুলো মূলত এখানে তুলে ধরা হয়েছে কাব্যগ্রন্থে। 68 খ্রিস্টাব্দে আগরতলা ষড়যন্ত্র মামলা, যদিও এটাই সত্য মামলা ছিল, একটা বই লেখা হয়েছে আগরতলা সত্য মামলা, কারণ এটা একটা সত্য ঘটনা ছিল। বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বিচ্ছিন্নতার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন, সেই হিসেবেই ওনার নামে বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে একটা মামলা দায়ের করা হয়, যেটা পরবর্তীকালে আন্দোলনের মুখে এই মামলা তুলে ফেলতে বাধ্য করা হয়। একটা রথ দেখতে পাচ্ছ, অর্জুন এবং শ্রীকৃষ্ণ এখানে রথ চালাচ্ছে, অর্জুন বসে আছে। তো এখানে মূলত উপদেশ দেওয়া হচ্ছে, তো এটা একটা রথের ছবি মাত্র। তো এখানে কাব্যের নামটা দেখো, নিরালোকে দিব্যরথ। দিব্যরথ বলতে বোঝায় আকাশগামী বোম যান, যেটা আকাশ দিয়ে চলে, যে বোম যান, যে যান আকাশ দিয়ে চলবে, এরকম। তো এই রথ কিভাবে চলছে? এই রথ অন্ধকারে চলছে, নিরালোক, যেখানে আলো নেই। তুমি চিন্তা করো, এমন একটা গাড়ি, তুমি মোটর বাইক চালাচ্ছ বা তুমি প্রাইভেট কার চালাচ্ছ, কিন্তু তোমার আলো নেই রাতের বেলায়। তুমি চিন্তা করো, অ্যাক্সিডেন্ট করতে বাধ্য হবে বা অ্যাক্সিডেন্ট অবশ্যই করবে। তো এই যে একটা রথ চলছে, একটা গাড়ি চলছে বা দেশ আগাচ্ছে, কিন্তু এটা অন্ধের মতো চলছে, লাইট নেই, কানার মতো চলছে। অতএব সংঘর্ষ অনিবার্য, পতন অনিবার্য, বিধ্বস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বা এর পরিণতি স্বাভাবিক হবে না, শুভ হবে না, এরকম একটা অবস্থাকে ধারণ করেছে এই কাব্যগ্রন্থ নামকরণ থেকে। নিরালোকে দিব্যরথ মূলত আইয়ুব খানের সামরিক শাসন, অপশাসন এবং ইচ্ছা স্বৈরাচারী বাস্তবতা, এই বিষয়গুলো এই কাব্যে তুলে ধরা হয়েছে। পত্রিকা হেডলাইন, পুলিশের গুলিতে ছাত্র নিহত। ওই সময়ে একজন ছাত্রনেতাকে মেরে ফেলা এটা অনেক বড় বিষয় ছিল, সবাই নড়ে চড়ে বসতো, অনেক আলোচিত হতো বিষয়গুলো। তো ওই সময়ে 1969 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা শহীদ আসাদকে হত্যা করা হয় বা শহীদ করে দেওয়া হয়, মেরে ফেলা হয়। তো এটার পটভূমিতেই বাংলার মানুষ, পূর্ব বাংলার জনগণ নতুন করে নড়ে চড়ে ওঠে। খেয়াল করো, 20 জানুয়ারিতে ওনাকে মেরে ফেলা হলো। তো গুলিস্তানে যখন আসাদের রক্তমাখা শার্ট
লাঠিতে তুলে ধরে সবাই মিছিল করছে, সাধারণ জনগণ। তো সেই অবস্থা দেখে, সেই বাস্তবতাকে দেখে শামসুর রহমান লিখেছিলেন আসাদের শার্ট নামক কবিতাটি, বিখ্যাত কবিতা। তো আসাদকে নিয়ে তিনি যে লিখছেন, আর এর মধ্য দিয়েই মূলত বাংলাদেশের অগ্রসরতার সাথে তার যে একাত্মতা সেটা ফুটে ওঠে। এবং 24 জানুয়ারি 20 তারিখে মেরে ফেলা হলো আসাদকে, ছাত্রনেতা। 24 জানুয়ারি মতিউরকে, তোমরা জানো মতিউর নবকুমার ইনস্টিটিউটের 10ম শ্রেণীর ছাত্র ছিল। মা নিষেধ করেছে, কিন্তু সে মাকে একটা চিরকুট লিখে চলে গেছে, যুদ্ধে চলে গেছে, এবং শেষ মতো যুদ্ধে বলতে মিছিলে চলে গেছে। তো শেষ পর্যন্ত তাকেও মেরে ফেলা হয়েছে। এরপরে 15ই ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হক, তোমরা জানো যে উনিও আগরতলা ষড়যন্ত্র মামলার একটা আসামি ছিলেন, সার্জেন্ট। তো ওনাকে ঢাকা সেনানিবাসে বিনা বিচারে অনৈতিকভাবে গুলি করে হত্যা করা হয়, যেটা আইন মানে নিয়ম বহির্ভূত। তো এই যে মেরে ফেলা হচ্ছে একের পর এক, এর মধ্য দিয়েই আন্দোলনগুলো আরো বেগবান হচ্ছে এবং বাঙালি ফুঁসে উঠছে। 3টা মৃত্যু খেয়াল করবে, বিশেষ করে আসাদ, মতিউর, এবং আমরা দেখব যে ডক্টর শামসুজ্জোহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এদের মৃত্যুর মধ্য দিয়েই মূলত আন্দোলনগুলো আরো বেগবান হয়েছে। এখানে একটা ছবি দেখো, একটা টোকাই মিছিল করছে। এটা ছবিটা প্রতীকী। তোমরা একটা গল্প পড়েছিলে লখার 21-এ। একটা চেতনা যখন সকল শ্রেণীর মানুষকে ছুঁয়ে যায়, মানুষের চেতনাকে ছুঁয়ে যায়, মানুষকে আলোড়িত করে, তাকে নাড়া দেয়, তার মানে সেই চেতনার ব্যাপকতা বোঝা যায়। একটা বিষয় খেয়াল করো, শুধু কিছু ক্ষেত্র আছে, কিছু বিষয় আছে যেটা শুধুই বড়দের টানে বা যুবকদের টানে বা শুধুই শিশুদের টানে, যেমন কার্টুন হতে পারে, সেটা শুধুই শিশুকে টানলো। তবে কিছু বিষয় আছে যেটা সকল শ্রেণীর মানুষকে আলোড়িত করে, তাদের হৃদয়কে ছুঁয়ে যায়, তাদেরকে প্রভাবিত করে। তো 69-এর গণ অভ্যুত্থান, গণজাগরণ এমনই ছিল যে সকল স্তরের জনগণ তো বটেই, পথ শিশু একটা টোকাই, সেও রাজপথে নেমেছে, সেও মিছিল করছে। এর মধ্য দিয়েই আন্দোলনের ব্যাপকতা এবং আন্দোলনের সার্বিক অবস্থা, গণজাগরণ যে নাম দেওয়া হয়েছে সেটা বোঝা যায়। ডক্টর শামসুজ্জোহা, তার লেখাটা ভাষণ, আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত, এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে। 17 ফেব্রুয়ারি, তার যেদিন মেরে ফেলা হলো তার আগের দিন তিনি ভাষণ দিয়েছেন। তবে পরের দিন তিনি যখন বের হয়েছেন, আন্দোলন করছেন, তখন ওনাকেও মেরে ফেলা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনেই, ক্যাম্পাসের মেইন গেটে ওখানেই ওনার কবর আছে, দেখে নিও। আর এই বাস্তবতায়, এই সার্বিক বাস্তবতাকেই তুলে ধরেছেন নিজ বাসভূমে কাব্যগ্রন্থে। আমি আমার বাসভূমে কেমন আছি, আমার অবস্থা কেমন, আমি কি ভালো আছি, ঘুমিয়ে আছি না কষ্টে আছি, এই সার্বিক বাস্তবতা ফুটে উঠেছে এই কাব্যগ্রন্থে। অর্থাৎ 69-এর গণজাগরণ, সরকারের দমন পীড়ন, স্বৈরাচারী মনোভাব, অপরকে নাশ করার, প্রতিপক্ষকে নাশ করার মনোভাব, এই বিষয়গুলো এই কাব্যে ফুটে তুলে ধরা হয়েছে। এরপরে 1969 খ্রিস্টাব্দে অভিন্ন হরফের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়। আমাদের আজকে আলোচ্য বিষয় যেটা, সেখানে একটা লাইন আছে, অবিনাশী বর্ণমালা। ওটার ব্যাখ্যা হিসেবে এটা কথাটা লাগবে, বাংলা ভাষাকে নস্যাৎ করার জন্য, মুছে ফেলার জন্য, এটাকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন রকম চক্রান্ত করা হয়েছে। তো যখন কোনোটাই সফল হয়নি, 69 খ্রিস্টাব্দে একটা প্রস্তাব দেওয়া হয় যে রোমান হরফে বাংলা লেখা হবে। যেমন আমরা লিখি আমার AMAR, আমার,
SONAR, সোনার বাংলা, এরকম লিখি ইংরেজি হরফ দিয়ে, বর্ণ দিয়ে। তো এরকম আমার ভাষা থাকবে, আমার নাম এটা এটা থাকবে, ভাষা থাকবে, কিন্তু হরফ লেখা হবে রোমান হরফ দিয়ে। এরকম একটা প্রস্তাব দেওয়া হয়। সেই বাস্তবতায় তো উনি প্রতিবাদ করেন, অনেকেই বিবৃতি দিয়েছিলেন, অনেক লেখালেখি করেছিলেন। সেই বাস্তবতায় উনি একটা কবিতা লিখেছিলেন, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। অর্থাৎ বর্ণমালাকে, আমার বাংলা ভাষাকে, বাংলা বর্ণমালাকে নিশ্চিহ্ন করার জন্য, এটাকে মুছে ফেলার জন্য, এটাকে ধ্বংস করার জন্য যে নানা রকমভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, এজন্য এই কবিতাটি লিখেছিলেন। নামকরা কবিতা, দেখে নিও। এরপরে 1971 খ্রিস্টাব্দে যখন যুদ্ধ শুরু হয়, মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন তিনি পরিবার সহ নরসিংদীতে ফিরে যান এবং সেখানে বসে যুদ্ধের সার্বিক অবস্থার খোঁজখবর নেওয়ার সাথে সাথে এপ্রিলের প্রথম দিকেই এই দুইটা কবিতা লেখেন। তোমরা নিশ্চয়ই পড়েছো এটা, স্বাধীনতা তুমি আর তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা। খুবই নামকরা কবিতা, পড়ে নিও আবারও। এই কবিতাগুলো নিয়েই 1972 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি। এখানে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে একটা বন্দি শিবিরের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ আমরা ঘরে বন্দি, বা আমাদেরকে বন্দি করে রাখা হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত বাংলার বাস্তব প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই কাব্যের কবিতাগুলোতে, পড়ে নিও। এবং এই বছরে তিনি লিখলেন বা প্রকাশিত হলো ফিরিয়ে নাও ঘাতক কাঁটা। যে কাঁটা হত্যা করে, আমাদেরকে আঘাত করে, ক্ষত বিক্ষত করে, যে কাঁটা হত্যার কারণ হয়, মেরে ফেলার কারণ হয়, এরকম কাঁটা সরিয়ে নাও, আমাদেরকে বাঁচতে দাও। এই কাব্য, এটাও অপশাসন, ওই বাস্তবতার ওই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এরপরে 1975 খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হয় এবং 1981 খ্রিস্টাব্দে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। আর এর মধ্য দিয়েই, অনেক জটিলতার মধ্য দিয়ে, অনেক বিশৃঙ্খল একটা অবস্থার মধ্য দিয়ে শেষ পর্যন্ত হুসেইন মোহাম্মদ এরশাদ উনি ক্ষমতায় আসেন 1982 খ্রিস্টাব্দে এবং সামরিক শাসন জারি করেন। এই বাস্তবতায় তিনি একটা, যখন অপশাসন চলছে, সেই বাস্তবতায় তিনি একটা কাব্য লেখেন, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে উদ্ভট উট বলতে এরশাদকে বোঝানো হয়েছে। আর এরশাদকে নানামুখী সমালোচনার কারণে এবং উনার বিরুদ্ধে লেখার কারণে দৈনিক বাংলা পত্রিকায় যে তিনি কর্মরত ছিলেন, ওখান থেকে তাকে পদত্যাগে বাধ্য করা হয়। অর্থাৎ এই সময়ে তার ওই পত্রিকা থেকে তার চাকরিটা চলে যায় বা তিনি পদত্যাগ করেন। উদ্ভট উট, এটা আমরা এখনো বলি সরকারের অপশাসন বা যে কোনো অরাজকতাকে বোঝাতে গিয়ে আমরা বলি উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এটা এখনো বলা হয়, মনে রেখো। এরপরে বুক তার বাংলাদেশের হৃদয়, নূর হোসেন, তোমরা জানো এই আন্দোলনটা হয়েছিল মূলত এরশাদ সরকারের পতনের দাবিতে। তো ওনাকে মেরে ফেলা হয়েছিল। বুক তার বাংলাদেশের হৃদয় কবিতাটা দেখে নিও, কারণ উদ্দীপক হিসেবে যে কোনো অপশাসনের বিরুদ্ধে অপশাসনকে তুলে ধরার জন্য এই কবিতাটাকে দেখানো হয় বা তুলে ধরা হয় উদ্দীপক হিসেবে। বুক বলতে নূর হোসেন, দুটাকে এক করে দেখা হয়েছে। নূর হোসেনকে গুলি করা আর বাংলাদেশকে গুলি করা একই সারিতে দেখানো হয়েছে, একই লাইনে, একই বিষয়ে বস্তুর মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। তিনি সারা জীবনই মূলত কাব্য রচনা করেছেন। বাংলাদেশের গতি প্রকৃতি যতটা পরিবর্তন হয়েছে, যেদিকেই বাঁক নিয়েছে, তার লেখায় বা তার রচনায় এটা দারুণভাবে ফুটে উঠেছে বিশ্বস্ততার সঙ্গে। এবং তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে, সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে ছিলেন। কখনোই
এখানে বুঝতেই পারছো, আইয়ুব খানের শাসনের সময়েও তিনি দমন পীড়নের শিকার হয়েছেন, আপোষ করেননি। আবার এরশাদ সরকারের সময়ও তিনি দমন পীড়নের শিকার হয়েছেন, কিন্তু কখনো আপোষ করেননি। আর শামসুর রহমানকে এতটা গুরুত্ব যে দেওয়া হয়, এর কারণ হলো ভাষা আন্দোলন থেকে শুরু করে যতগুলো আন্দোলন হয়েছে সবগুলো নিয়েই তিনি লেখালেখি করেছেন। এমন কোনো আন্দোলন খুঁজে পাওয়া যাবে না যেটা নিয়ে তিনি কবিতা, গল্প বা উপন্যাস লেখেননি। মূলত কবিতা বেশি লিখেছেন। সবগুলো আন্দোলনকেই তিনি ফুটিয়ে তুলেছেন দারুণভাবে, বিশ্বস্ততার সঙ্গে। আর নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব তার গল্পে ফুটে উঠেছে, কবিতায় ফুটে উঠেছে দারুণভাবে। এজন্যই তাকে নাগরিক কবি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলামকে যেমন বিদ্রোহী কবি বলা হয়, জসিমউদ্দিনকে বিশেষ অভিধা দেওয়া হয় পল্লী কবি হিসেবে, ঠিক একই রকম শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি। তার আত্মস্মৃতি আছে, কালের ধুলোয় লেখা এবং স্মৃতির শহর, এটাও দেখে নিও। উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক আছে হ্যামলেট, এটাকে অনুবাদ করেছেন, খুবই সুন্দর অনুবাদ, পড়ে নিও। আমরা তার কাব্যগুলোকে একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। উদ্ভট উট চালিত দিব্য রথের সংঘর্ষে নীলিমা বিধ্বস্ত হয়েছে বলে নিজ বাসভূমে বন্দি সারা শামসুর রহমান মৃত্যুর আগে বলে বুকে আমার কাঁটা। এখানে উদ্ভট উট বলতে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, দিব্যরথ বলতে নিরালোকে দিব্যরথ, নীলিমা বিধ্বস্ত বলতে বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমি একটা কাব্য, বন্দি বলতে বন্দি শিবির থেকে, মৃত্যুর আগে বলতে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, আর বুকে আমার ঘাতক কাঁটা। এই কাব্যগুলো গুরুত্বপূর্ণ, মনে রেখো। 2006 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছেন। আর বাংলাদেশের মোটামুটি সবগুলো পুরস্কারই তিনি পেয়েছেন, গুরুত্বপূর্ণ যেগুলো বলা যায়, আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, এগুলো। এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে ভূষিত করেছেন। এক নজরে দেখা যায় যে তার জন্ম ঢাকায় এবং লেখাপড়া করেছেন ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং মূলত সাংবাদিকতা করেছেন। আর বিখ্যাত কাব্য রৌদ্র করটিতে, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে ইত্যাদি। পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি 21 পদক, স্বাধীনতা পুরস্কার ইত্যাদি। আর 2006 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। আমরা এই মহান কবির জীবনীটা দেখলাম। এবারে তার লিখিত এই বিখ্যাত কবিতাটি দেখব, ফেব্রুয়ারি 1969। এর পাঠ পরিচিতি আগে দেখে নেই। কবিতাটি নেওয়া হয়েছে নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে। নিজ বাসভূমে অর্থাৎ এই দেশে আমি কেমন আছি, আমরা একটু আগেই বলেছি, ওই কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। এটা বহুপদী হয় যে এটা সংগ্রামী চেতনার কবিতা, দেশপ্রেমের কবিতা, গণজাগরণের কবিতা। আর একটা অপশন দেওয়া হয় এটা ভাষা আন্দোলনের কবিতা কিনা। এটা অবশ্যই ভাষা আন্দোলনের কবিতা নয়। এর স্মৃতিচারণায় ব্যাকগ্রাউন্ডে ভাষা আন্দোলন আছে, তবে এটা মূলত গণজাগরণের কবিতা, গণ অভ্যুত্থানের কবিতা, ভুল করো না। 1969 খ্রিস্টাব্দে আমরা যে বিষয়টা দেখালাম, 52 থেকে শুরু করে 52, 54, 56, 62, 66, 68, 69, এই যে ধারাবাহিকতা এবং ধীরে ধীরে বাঙালির জাগরণ, সেই বাস্তবতা এই কবিতাটি তিনি রচনা করেছেন। এবং সকল স্তরের জনগণ যে জেগে উঠেছে, এমনকি পথশিশু, একটা টুকাইয়ের উদাহরণ দিয়েছিলাম আমরা, সবাই যে জেগে উঠেছে সেই বাস্তবতাই এই কবিতায় তুলে ধরা হয়েছে। অর্থাৎ গ্রামগঞ্জ যে কোনো আন্দোলন, ভাষা আন্দোলন, এটা শহরের মানুষের আন্দোলন বলা যায়, কারণ একটা ক্ষুদ্র শ্রেণী এটায়
মানে অংশ নিয়েছিল, সকল শ্রেণীকে এটা স্পর্শ করেনি। তবে গণজাগরণ যেটা 69 গণজাগরণ, সেটা সকল স্তরের মানে জাগরণ, সেটা এখানে তুলে ধরা হয়েছে। আর আবারও বলছি, এটা ছিল অবশ্যই স্বৈর শাসন আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন। আর এই আন্দোলনের মধ্য দিয়েই যে অনেকে রক্ত দিয়েছিল, সেই বাস্তবতা এখানে তুলে ধরা হয়েছে। আর কবিতাটি লেখা হয়েছে গদ্য ছন্দে এবং ভাষার প্রবহমানতা আছে, অর্থাৎ অন্তমিল নেই, মানে ভাষা প্রবহমান আছে। আমরা কবিতা যখন আলোচনা করব তখন বিষয়টা দেখব। ডোন্ট বি দি সেম, বি বেটার। নিজেকে মডিফাই করো, নিজেকে সুন্দর করো, নিজেকে আরো ভালো করো, ভালো কিছু করার চেষ্টা করো। আবারও স্মরণ করাচ্ছি, কবিতাটা ব্যাকগ্রাউন্ডে আছে ভাষা আন্দোলন বা স্মৃতিচারণা, তবে এটা ভাষা আন্দোলনের কবিতা নয়। আমরা মূল পাঠে চলে যাচ্ছি। ফেব্রুয়ারি 1969 কবিতা, এর পাঠ বিশ্লেষণে চলে যাচ্ছে এবার। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে। থরে থরে বলতে বোঝায় স্তরে স্তরে। আমরা আবার শব্দ তখন বলি, মনে করো পরপর 2 বলে 2টা ছক্কা মেরেছে ব্যাটসম্যান। ভাষ্যকার বললেন, তৃতীয় বলের ক্ষেত্রে বললেন আবারও, তার মানে কি যে তৃতীয় বলেও ছক্কা মেরেছে। এখানে কবি যেহেতু আবার বলছেন, এ কথার অর্থ হলো এর আগেও ফুটেছিল। আর তোমরা এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এখানে কৃষ্ণচূড়া ফুল কোনো ফুল নয়, এটা একটা প্রতীক। মূলত বিশেষ বাস্তবতা, আন্দোলনের বাস্তবতা, ওই স্মৃতিচারণা, এই বিষয়টি তুলে ধরা হয়েছে। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। আমরা বলেছি যে এটাই প্রথম না, 69 প্রথম না, এর আগেও ফুটেছে। জাতীয় স্মৃতিসৌধের 7টা ফলক 7টা বিশেষ স্মৃতিকে ধারণ করেছে। 52, 54, এই 56, 62, 66, 69, এই যে বিশেষ স্মৃতি, এটা ধারণ করেছে। ঠিক এমন এই কবিতায়ও দেখব যে কবির স্মৃতিচারণায়, কবির স্মৃতিতে এই আন্দোলনগুলো, এই রক্তদানের ইতিহাসটা তার মনে আছে, তার স্মৃতিতে গেঁথে আছে, তিনি স্মরণ করছেন, তার মনে জাগ্রত রয়েছে। এজন্য বলছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে। কোথায় ফুটেছে বলে শহরের পথে। প্রশ্ন হয়, কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে? ফুল তো গাছেই ফুটে, তবে এখানে উত্তর হবে শহরের পথে। কেমন নিবিড় হয়ে, ঘন হয়ে, নিবিড় হয়ে ফুটেছে কৃষ্ণচূড়া ফুল। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। কবি যখন একা একা হাঁটেন, একা একা চলেন, অথবা যখন মিছিলের সাথে চলেন, তখন তার ওই ফুল দেখে মনে হয় যে এটা ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। অর্থাৎ কবির স্মৃতিতে এটা সবসময় জাগ্রত থাকে। তিনি এই রক্তদানের স্মৃতিকে ভুলে যেতে পারেন না বা ভুলে যান না। ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতি গন্ধে ভরপুর। এখানে প্রশ্ন ওঠে যে কিসের স্মৃতি? আত্মত্যাগের স্মৃতি, রক্তদানের স্মৃতি। আর কবির মনে হয়েছে কৃষ্ণচূড়া ফুল যখন তিনি দেখেন, তখন মনে হয় যে এই ফুলগুলো শহীদের যে রক্তদান, 52, 62 যেটাই হোক, যে রক্ত দিয়েছে বাঙালি, সেই রক্তই ফুল হয়ে ফুটেছে, রক্ত ফুল হয়ে ফুটেছে। আর এখানে ওরা বলতে কৃষ্ণচূড়া ফুল, কৃষ্ণচূড়া ফুলকে বোঝানো হয়েছে। 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। খুবই গুরুত্বপূর্ণ বাক্য, অনুধাবনমূলক প্রশ্ন বা ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। তাহলে একটা প্রশ্ন হয় যে আমাদের চেতনার রং কেমন? আমাদের চেতনার রং লাল, বা কৃষ্ণচূড়ার রং যেমন লাল, 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলন, এটা স্মৃতিতে গেঁথে আছে কবির।
তোমাদের প্রতি প্রশ্ন হলো, নীল রং কিসের প্রতীক? বেদনার প্রতীক। আর বাঙালির চেতনার প্রতীক কবি দেখিয়েছেন লাল রং। লাল রংকে দেখানো হয়েছে বাঙালির চেতনার প্রতীক। আর এ রঙের বিপরীতে আছে অন্য রং, দেখতে পাচ্ছ এখানে এ রং বলতে লাল রং, আর এর বিপরীতে অন্য রং বলতে কালো রংকে বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে বাংলাদেশে ওই সময়ে পাকিস্তানিদের অপশাসনের ওই সময়ে আইয়ুব খানের সময়ে দুইটা রং বিরাজ করেছিল। একটা হচ্ছে বাঙালিদের প্রতিবাদী শক্তি, সংগ্রামী চেতনার শক্তি, আর একদিকে পাকিস্তানের অপশাসন, একটা লাল রং বাঙালির স্বাধীনতাকামী বাঙালির যে চেতনার রং, আর এর বিপরীতে পাকিস্তানি অপশাসন, আইয়ুব খানের শাসন এবং তার সহযোগীদের রং কালো রং। মনে রেখো, যে রং লাগে না ভালো চোখে, কোন রং ভালো লাগে না? কালো রং। আইয়ুব খানের রং, তাদের অত্যাচার, নির্যাতন, স্বৈরশাসন, দমন পীড়ন, এটা ভালো লাগে না। তাদের কর্মকাণ্ড ভালো লাগে না, তাদের রং ভালো লাগে না, কালো রং ভালো লাগে না চোখে। যে রং সন্ত্রাস আনে, সন্ত্রাস মানে ত্রাস সৃষ্টি করে, এটা কালো রং। ওকে দেখলেই ভয় লাগে, বুঝি দমন পীড়ন, জেল জুলুম এরকম করবে, অত্যাচার করবে। এ কারণে তাদের মাঝে একটা আতঙ্ক বিরাজ করে, একটা ত্রাস বিরাজ করে। প্রাত্যহিকতায়, দৈনন্দিন কাজকর্মে, আমাদের মনে সকাল সন্ধ্যায় বলতে বোঝায় সবসময়, অর্থাৎ সবসময়ই আতঙ্কে থাকে। তোমরা জানো বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো, সবচেয়ে ভালো সময়গুলো উনি জেলখানায় কাটিয়েছেন। যে কোনো ক্ষেত্রেই ধরে ফেলা হতো, তাকে জেলখানায় বন্দি করে রাখা হতো। যারাই আন্দোলন করেছে তাদেরকেই জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরকম একটা বাস্তবতাকে এখানে তুলে ধরা হয়েছে। সবাই একটা আতঙ্কের মধ্যে আছে, আতঙ্কজনক অবস্থা, ত্রাস বিরাজ করেছে সবার মনে। এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট। সে রং বলতে অপশাসনের রং, কালো রং, পাকিস্তানিদের স্বৈরশাসন, সে রঙে ছেয়ে গেছে পথঘাট। অর্থাৎ পুরো বাংলাদেশ, শুধু ঢাকা না, পুরো বাংলাদেশই এই অপশাসনে ছেয়ে গেছে। সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। আস্তানাটা ইতিবাচক হতে পারে, ভালো হতে পারে, কোনো মহৎ উদ্দেশ্যে হতে পারে, তবে এখানে বিশেষণটা খেয়াল করবে, আস্তানাটা কেমন? অশুভ। নেতিবাচক উদ্দেশ্যে এই আস্তানা গাড়া হয়েছে, ক্যাম্প গাড়া হয়েছে, উদ্দেশ্য অবশ্যই ভালো নয়। এই ঘাতক কারা? এখানে পাকিস্তানি অপশাসন এবং অপশাসক, এদের যারা অংশ, তারাই এখানে আস্তানা গেড়েছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প গেড়েছে বা বিভিন্ন আনাগোনা করছে। আমি আর আমার মতোই বহু লোক। কবি নিজে, আমি বলতে এখানে কবি, আর কবির মতো আরো অনেকেই রাত্রি দিন ভূলুণ্ঠিত ঘাতকের আস্তানায়। ঘাতক বলতে এখানে পাকিস্তানি অপশাসক আইয়ুব খান এবং তার সহযোগীরা। ঘাতকের আস্তানা বাংলাদেশ। ভূলুণ্ঠিত বলতে ভূমিতে লুটিয়ে পড়ে থাকা, তবে এখানে ভূলুণ্ঠিত শব্দটা নিরুপায় অর্থে ব্যবহৃত হয়েছে, যে আমি কিছুই করতে পারছি না, আমরা অসহায় হয়ে আছি, আমাদেরকে দমন করে রাখা হচ্ছে, আমাদের করণীয় কিছুই নেই, এরকম একটা বাস্তবতা। রাত্রি দিন ভূলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা, আধ মরা, কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া। এখানে মরা বলতে সাধারণভাবে মনে হতেই পারে যে হয়তো দৈহিকভাবে মরে গেছে, বিষয়টা এরকম না, বরং এটা হচ্ছে সেই চেতনাধারী যে মনে করে দেশের যা হয় হোক, আমার কিছু করার নেই, আমার দেখার দরকার নেই, আমি ভালো আছি। এটা হচ্ছে মরা শ্রেণী। আধ মরা, যারা মাঝে মাঝে ভাবে যে দেশের একটা কিছু করা দরকার, ওই ছাত্রের মতো, যে ছাত্র মাঝে মাঝে মনে করে যে আসলে একটু লেখাপড়া দরকার, করোনা হয়েছে তাতে কি হয়েছে, একটু লেখাপড়া দরকার। আর একটা শ্রেণী আছে যে কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া। তিনটা শ্রেণী খেয়াল করো। একটা মরা, যারা দেশ জাহান্নামে যাক, আমি ভালো আছি এই চিন্তা করে। একটা আধ মরা, যারা মনে করে
যে এই অবস্থার পরিবর্তন হওয়া উচিত, এভাবে একটা দেশ চলতে পারে না। এই যে বাস্তবতা, এরা হচ্ছে আধমরা। আর একটা শ্রেণীর রাজপথে নামে যারা আন্দোলন করে, সরকারের অপশাসনের বিরুদ্ধে যারা কথা বলে, এরকম হচ্ছে দারুণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া, ভীষণ জেদি একটা শ্রেণী, দারুণ বিপ্লবে ফেটে পড়া, এই তিনটা শ্রেণীকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখব কবির মাঝে এই শ্রেণীর প্রতি একটা সায় রয়েছে। চতুর্দিকে মানবিক বাগান, মানবিক শব্দটা খেয়াল করো। তোমরা সেই অস্ত্র কবিতায় দেখেছ, আণবিক বিশ্বের পরিবর্তে কবি একটা মানবিক বিশ্ব চান। মানবিকতার জয় হবে যেখানে, যেখানে ভালোবাসার জয় হবে, মানুষ মানুষকে ভালোবাসবে, এরকম। মানবিক বলতে বোঝায় মানুষের পক্ষে যেটা স্বাভাবিক, মানুষের পক্ষে যেটা শোভনীয়, মানুষের কাছে যেটা কাম্য, মানুষের পক্ষে যেটা শোভনীয়, সেরকম। আর এর বিপরীতে হয় পাশবিক, পাশবিকতা, হিংস্রতা বা নেতিবাচকতার জয়। তো মানবিক বাগান শব্দটা এখানে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। মানবিকতার বাগান হতে পারে না, তবে এটা প্রতীকী। সুন্দরের জগৎ, কল্যাণের জগৎ, এই অর্থে মানবিক শব্দটা ব্যবহৃত হয়েছে। মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ, কমল বন হচ্ছে তছনছ। কমল মানে পদ্ম, এটাও প্রতীকী, তোমরা জানো। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তোমরা দেখেছ, প্রফুল্ল কমলে কীট। ওখানে প্রফুল্ল কমল ফুল ছিল না, ওটা শ্রীলঙ্কার সৌন্দর্যকে বোঝানো হয়েছিল। ঠিক এখানেও একই রকম। কমল বন যদিও আপাত দৃষ্টিতে পদ্মবন ধ্বংস হওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আসলে মূলত এটা বাংলাদেশই বলা যায়, এটা বাংলাদেশকেই ধ্বংস করে ফেলা হচ্ছে। কল্যাণের জগৎ তো বটেই, সৌন্দর্যের জগৎ তো বটেই, তবে পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলা হচ্ছে। যা কিছু সুন্দর, যা কিছু শোভনীয়, সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। বুঝি তাই 1969 রেও শব্দটা খেয়াল করো। কবি যদি বলতেন বুঝি তাই 1969 তাহলে বুঝতাম এটাই প্রথম। কিন্তু কবি বলছেন বুঝি তাই 1969 তার মানে এর আগেও হয়েছে, আগেও রাজপথে নেমেছে, আগেও এরকম আন্দোলন হয়েছে। বুঝি তাই 1969 আবার সালাম নামে রাজপথে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, সালাম তো মরেই গেছে ভাষা আন্দোলনে। তবে এখানে সালাম বলতে যে চেতনা নিয়ে সালাম বরকত রাজপথে নেমেছিল, সেই একই চেতনা থেকে সালামের অনুসারী, সালামের চেতনা ধারণকারী কোন এক দেশপ্রেমিক বাঙালি রাজপথে নেমেছে। অর্থাৎ এখানে সালাম শব্দটা প্রতীকী। সালামের চেতনাধারী কোন একজন সৈনিক রাজপথে নেমেছে এবং শূন্যে ফ্ল্যাগ তুলেছে। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। বরকত অবশ্যই ভাষা আন্দোলনকারী সেই বরকত নয়, প্রতীকী শব্দ। এখানে একটা প্রশ্ন হয় যে এখানে এই কবিতায় কয়জন ভাষা শহীদের নাম আছে? মনে রেখো, 2 জন। সালাম বরকত, 2 জন ভাষা শহীদের নাম আছে। তো বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, তো হয়তো এখানে কবির মনে শহীদ আসাদের কথা মনে থাকবে বা শামসুজ্জোহর কথা মনে থাকবে, এমন কোনো ব্যক্তির কথা তিনি তুলে ধরেছেন যে অপশাসনের বিরুদ্ধে, অপশাসকের বিরুদ্ধে বুক পেতে দিয়েছিল নিজেকে প্রতিবাদ করতে গিয়ে। সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। খেয়াল করো, সবুজ রং আর হলুদ রং, এক একটা রং এক একটা অর্থকে ধারণ করে। তোমরা একটা পত্রিকার নাম জানো, সবুজ পত্র, এটা তারুণ্যের প্রতীক। তো তরুণ, সবুজ, এগুলো ইতিবাচক রং, তারুণ্যের শক্তি। আর এর বিপরীতে লাল, এই যে কাঁঠাল পাতার রং দেখতে পাচ্ছ,
এটা একটা সার্কেলকে নির্দেশ করেছে। তো এখানে সালামের মাঝে যে তারুণ্য, যে যে যৌবন, যে প্রতিবাদী ভঙ্গি, সেই বিষয়টাকে তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ। কবি দেখলেন, কবি দেখেছেন, আর কে দেখেছে? আরো অনেকেই দেখেছে। আমরা সবাই জনসাধারণ কি দেখেছে? দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। অবিরত মানে যেটার বিরতি নেই, যেটা একভাবে পড়ে যাচ্ছে, পড়ছে পড়ছে। অবিনাশী বলতে বোঝায় যে যেটার কোনো বিনাশ নেই। একটা প্রশ্ন হয় যে বাংলাকে অবিনাশী বলা হয়েছে কেন, বাংলা বর্ণমালাকে অবিনাশী বলা হয়েছে কেন? কারণ হলো যে অনেক ষড়যন্ত্র করেছে বাঙালির বিরুদ্ধে, বাংলা ভাষার বিরুদ্ধে, বর্ণমালার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে, এই ভাষাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা যে সফল হয়নি, এ কারণে এই বাংলা বর্ণমালাকে অবিনাশী বলা হয়েছে। আর বর্ণমালা কিভাবে ঝরে? বলে নক্ষত্রের মতো ঝরে। আর বরকত বলে গাঢ় উচ্চারণে। বরকত বলতে এখানে কোন একজন বলিষ্ঠ কণ্ঠের ভাষণ দানকারী, বঙ্গবন্ধু হতে পারে, তাজউদ্দিন হতে পারে, হয়তো বঙ্গবন্ধু, কোন একজন মহান নেতা হয়ে থাকবে। এখনো বীরের রক্তে, রক্তে বলতে রক্তদানের ফলে, রক্তদানের ফলে, রক্ত ত্যাগের ফলে, রক্তের বিনিময়ে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, অশ্রু জলে অপপ্রয়োগের উদাহরণ বলা যায়, অশ্রু জল, দুঃখিনী মাতার অশ্রু জলে, অশ্রু দানের ফলে, অশ্রু ত্যাগের ফলে একদিকে বীর রক্ত দিচ্ছে যুদ্ধের ময়দানে, আর অন্যদিকে মা চোখের জল ফেলছে। এই দুটার সমন্বয়ে, দুটার মিলিতভাবে, দুইজনের ত্যাগের ফলে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল। এখানে ফুল, ফুল শব্দটা প্রতীকী, এটা রেজাল্ট। তোমরা জীবন বৃক্ষ প্রবন্ধটা দেখবে, ওখানে খেয়াল করবে যে ফুল শব্দটা রেজাল্ট হিসেবে দেখা হয়। ফুল ফল গাছের সফলতা নিদর্শন, এটা রেজাল্ট। বাস্তবের বিশাল চত্বরে এর মধ্য দিয়ে রেজাল্ট আসে, ফলাফল আসে, এর মধ্য দিয়ে মানুষ সফল হয়। ফুল ফোটে বাস্তবের বিশাল চত্বরে, কল্পনার জগৎ এর বিপরীতে বাস্তবতার জগৎ, বাস্তবের জগতে সফলতা আসে। সেই ফুল আমাদের প্রাণ, হৃদয়ের হরিত উপত্যকায় ফোটে ফুল। খেয়াল করো, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়। হরিত অর্থ সবুজ। একটা প্রশ্ন হয় যে হৃদয়ের উপত্যকার রং কেমন? একটু চালাকি করে উত্তর দেওয়া হয় সবুজ, লাল, নীল এরকম, হরিত দেওয়া হয় না, তো উত্তর হবে সবুজ। আর উপত্যকা বলতে বোঝায় দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে উপত্যকা বলা হয়। হৃদয়ের চিহ্নটা দেখো, লাভ এরকম, এদিকে পাহাড়, এদিকে পাহাড়, মাঝখানে যে জায়গা, এটাকে উপত্যকা বলা হয়। এখানে ফুল ফোটে, সেই ফুল আমাদেরই প্রাণ। সেই ফুল রেজাল্ট, যা কিছু সফলতা, যা কিছু অর্জন, সেটা আমাদের প্রাণের তুল্য। আমাদের অর্জন আমাদের প্রাণের তুল্য। শিহরিত ক্ষণে ক্ষণে, প্রতিটা মুহূর্তেই আমরা শিহরিত হই। বাংলাদেশের যে কোনো অর্জন, বাঙালির যে কোনো অর্জনে আমরা প্রতিটা মুহূর্তেই শিহরিত হই, আনন্দিত হই, বা উল্লসিত হই, বা দুঃখিত হই, আমরা প্রভাবিত হই। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে, রৌদ্র ইতিবাচক, মেঘ নেতিবাচক। তো যখন আনন্দিত হই তখন আমরা তখনও শিহরিত হই। আর দুঃখের ছায়ায়, বাংলাদেশের যে কোনো অর্জনে আমরা আনন্দিত হই, বাংলাদেশের যে কোনো ব্যর্থতায় আমরা পরাজিত হই, আমরা দুঃখিত হই, আমরা দুঃখ পাই। এরকম শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। একই অবস্থা, দল দেশ যেটাই হোক, এদের সফলতায় আমরা উল্লসিত হই, আর যদি ব্যর্থ হয় দল বা দেশ, তাহলে আমরা দুঃখিত হই। সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। ওয়েক আপ উইথ ডিটারমিনেশন,
গো টু বেড উইথ স্যাটিসফ্যাকশন। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা তাহলে দেখলাম যে বাংলাদেশ রাষ্ট্র গড়ে ওঠার ক্ষেত্রে যে বাঁক পরিবর্তন বা গতি পরিবর্তন বা বিভিন্ন যে বাঁক নিয়েছে দেশ বা যে অগ্রসরতার ক্ষেত্রে যে বাঁক এসেছে আন্দোলনে, সেই বিষয়টার একটা গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ অধ্যায় 1969 খ্রিস্টাব্দের গণজাগরণ, সেটাকে এখানে তিনি তুলে ধরেছেন। আর এর সাথে যে রক্তদানের স্মৃতি, সার্বিক বিষয়টা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে একটা প্রশ্ন দেখো যে ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, এবার কি ওরা কি, এই প্রশ্নগুলো একটু দেখবে তোমরা। শূন্যে কে ফ্ল্যাগ তোলে, এগুলো দেখবে। এবং মানবিক বাগান বলতে কবি কি বুঝিয়েছেন, এই বিষয়গুলো একটু দেখবে। ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট সাকসেস মেক দি নয়েজ। সবাই বাসায় সাধনা করো, নীরবে সাধনা করতে থাকো, চুপি চুপি সাধনা করো, যেন সফলতা আসে। আর বাড়ির কাজ ফেব্রুয়ারি 1969 কবিতার সবকিছু, মোট কথা A to Z সবকিছুই দেখে রাখবে ভালো করে। আর শেষ করছি স্টুয়ার্ট ব্র্যান্ডের একটা কথা দিয়ে, যদিও কথাটাকে জনপ্রিয় করেছেন স্টিভ জবস, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। ক্ষুধা বলতে তোমার যেন জ্ঞানের ক্ষুধা থাকে, তুমি যেন সন্তুষ্ট না হয়ে যাও, তুমি যেন হাল ছেড়ে না দাও, তুমি যেন নিজেকে পণ্ডিত ভাবতে শুরু না করে দাও, এবং তোমার মাঝে যেন পণ্ডিতি ভাব না চলে আসে। এই কামনা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সবার জন্য শুভকামনা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাইয়া হয়ে গেছে তো? উনি গেল কই? ভাইয়া হয়ে গেছে।